আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে অনেক দিন ধরেই সেনা শাসনের গুঞ্জন শোনা যাচ্ছে। এটি যে গত ৯ মাস ধরে যে শোনা যাচ্ছে তা নয়। বিশেষ করে ২০১৪ সনের আগে, ধরুন ২০১৩ সনে যখন হেফাজতের ১২ সনে হেফাজতের যে শাপলা চত্বরে মহাসমাবেশ হলো, ঠিক সেই সময় থেকেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে সেনা শাসনের পক্ষে এবং শেখ হাসিনার বিপক্ষে। এবং যখন আ শেখ হাসিনার বলতে গেলে নির্বাচিত সরকার প্রধান হিসেবে, যার কোনো ভয় থাকার কথা নয়। মানে ২০০৯ থেকে ২০১৪ অবধি। ঠিক সেই সময়টিতেও তিনি সেনা শাসনের আতঙ্কগ্রস্ত ছিলেন। কারণও আছে। তার পরিবার যেভাবে খুন হয়েছে এবং সেনাবাহিনী থেকে পদচ্যুত, বিপথগামী যাদেরকে বলা হয়, অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্তা, তার সঙ্গে কর্তব্যরত আ সেনা কর্মকর্তাদের একটা যোগসাজশে ৭৫-এর ১৫ই আগস্ট যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, এর ফলে শেখ হাসিনা ভয় পাবেন সেনাবাহিনীকে, এটাই স্বাভাবিক। তো ২০১৪ সনের পর তিনি মূলত ২৪ সন পর্যন্ত যেটা চেষ্টা করেছেন, পুলিশকে শক্তিশালী করার জন্য। পুলিশের হাতে তিনি মরণাস্ত্র তুলে দিয়েছেন এবং সেনাবাহিনীর বিকল্প শক্তি হিসেবে পুলিশকে তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন। এর ফলে কি হলো? সেনাবাহিনীর একেবারে অধস্তন কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, হাতে গোনা কিছু কর্মকর্তা যারা একেবারেই ক্ষয়ের কাজ ছিলেন, শেখ হাসিনার জামানাতে যাদের আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছিল তারা ছাড়া প্রায় সবাই অসন্তুষ্ট ছিলেন। এর বাইরে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড, এটি সেনা কর্মকর্তাদের মনে এক ধরনের বিষক্রিয়া তৈরি করেছে, এখন অব্যাহত আছে এবং সবাই সেনাবাহিনীর যারা কর্মকর্তা তাদের একটা বিরাট অংশ মনে করতেন যে শেখ হাসিনার সরকার এবং ভারত যৌথভাবে এই কাজটি করেছে। মূলত বাংলাদেশের সেনাবাহিনীর উপর প্রতিশোধ নেয়ার জন্য, বিজিবির যেটা এখন রয়েছে, যেটা আগে বিডিআর ছিল, সেই বিডিআরকে ধ্বংস করার জন্য এবং সর্বোপরি ভারতের একটি করদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য, সিকিম বানানোর জন্য, হায়দ্রাবাদ বানানোর জন্য একজন লেন্দুব দর্জি হিসেবে আওয়ামী লীগকে যেভাবে মানুষ দায়ী করছিল এবং যেভাবে সন্দেহের চোখে দেখছিল, এটা সত্য মিথ্যা এখন আমরা অনেকটা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প হিসেবে মানুষ সবসময় সেনা শাসনকে কল্পনা করত। ২০১৪ পরে শেখ হাসিনার ক্ষমতা বাড়তে থাকে এবং এটি বাড়তে বাড়তে একেবারে এমন পর্যায়ে চলে যায় যে ২০২২-২৩ সনে শেখ হাসিনাকে স্পর্শ করবে এরকম লোক আমাদের দেশে ছিল না। এমনকি ইউরোপ আমেরিকাও তার মেজাজ মর্জি বুঝে চলাফেরা করত। তার একক কর্তৃত্ব, তার ক্ষমতা তাকে অনেকটা লৌহ মানবী থেকে আরও ঊর্ধ্বস্তরে নিয়ে অনেকটা হীরক মানবী হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল। ঠিক ওই সময়টিতে সেনাবাহিনীর মধ্যে কি হয়েছিল আমরা জানি না, কিন্তু আমরা বাইরে থেকে যেটা শুনতাম যে তিনি সেনাবাহিনীকে অলস বানাচ্ছেন, সেনাবাহিনীকে বিলাসী বানাচ্ছেন, সেনাবাহিনীকে ব্যবসায়ী বানাচ্ছেন এবং সেনাবাহিনীর হাতে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের, ব্যক্তিগত অস্ত্র ছাড়া যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোর যে গান পিন রয়েছে, যেগুলো দিয়ে মূলত গুলি ছোড়া হয় এবং গুলিতে, মানে ধরুন আপনার গান পিন, যারা অস্ত্র সম্পর্কে জানেন তাদেরকে বলছি সংক্ষেপে, সেটি হলো যে প্রত্যেকটা অস্ত্রের একটা করে পিন থাকে। মূলত যখন ট্রিগারে চাপ দেওয়া হয় তখন ওই পিনটা যখন গুলির উপর আঘাত করে অমনি ওই গুলিতে আগুন ধরে যায় এবং সেটি প্রবল বেগে ছুটতে থাকে লক্ষ্যবস্তুর দিকে। তো এই অস্ত্রের, যে কোনো অস্ত্রের যদি সেই গান পিন খুলে নেওয়া হয় তাহলে ওটার আর কোনো কার্যকারিতা থাকে না। তো বাইরে যে গুজবটা ছড়িয়ে পড়েছিল যে সেনাবাহিনীর যত অস্ত্র রয়েছে সব অস্ত্রের যে গান পিন, এটা শেখ হাসিনা খুলে নিয়েছে, এটা আমরা তখন বলতে পারিনি, কিন্তু এই কথাটা কিন্তু সব জায়গাতে ছড়িয়ে পড়েছিল এবং সেনাবাহিনীকে ৩ বেলা খাবার খাইয়ে
দামি, দামি গাড়ি দিয়ে, তারপরে তাদেরকে লেফট রাইট কম করতে হবে। ইচ্ছা করলে ছুটি নিয়ে বিদেশে যেতে পারবে, লোন পাবে, প্লট পাবে। এরপরে তারা যদি ইচ্ছা করে বেল্ট নাও পড়তে পারে। আ এরকম যে বিধান অপশনগুলো নাল করে দেওয়ার ফলে কি হলো? তাদের মধ্যে প্রফেশনালিজম বা দক্ষতা এটা অনেক কমে যায়। আর এরকম যখন একটা অবস্থা হয় তখন অনায়াসে বিদেশি দখলদার বাহিনী বা ভারত, এমনকি মায়ানমারের আর্মি, তারা যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে আমাদের সেনাবাহিনীর ভয় পাওয়া ছাড়া আর কোনো কারণ থাকবে না। তো এরকম যখন একটা অবস্থা চলছে তখন সবাই আমরা ধরে নিয়েছি যে সেনাবাহিনী হয়তো বিদ্রোহ করবে। এটা সেনাবাহিনী মেনে নিতে পারে না। উর্দির একটা বিষয় থাকে, অস্ত্রের একটা বিষয় থাকে, ট্রেনিং এর একটা বিষয় থাকে। তো সেনাবাহিনীর যে ট্রেনিংটা এটা মূলত তো ভারতকে টার্গেট করে করা হয়। তো সেই ভারতের দাবিদারি করার জন্য তো সেনাবাহিনী তৈরি হয়নি। এটা সেনাবাহিনীর সদস্যরা কখনো মেনে নেবে না। এরকম একটা আশা নিয়ে আমরা সবসময় আশা করেছি যে শেখ হাসিনার সাথে যেহেতু বিএনপি পারছে না, জামাত পারছে না, রাজনৈতিক কোনো রকম সম্ভাবনা নাই। আমরা মানে আশা করেছি যে সেনা শাসন চলবে, সেনাবাহিনী আসবে ৮-১০ বছর, ৫ বছর ক্ষমতায় থাকবে। তারপর একটা নির্বাচন-টির্বাচন হবে এরকম। অথবা আকস্মিক কোনো ঘটনা ঘটবে। সেখানে শেখ হাসিনার মৃত্যু হতে পারে, বজ্রপাতে হতে পারে, ডায়রিয়াতে হতে পারে, নিউমোনিয়াতে হতে পারে। মধ্যে তো একবার একেবারে আ যত ইউটিউবার আছে সবাই মিলে ১০ গলায় বলা শুরু করলো যে শেখ হাসিনার ক্যান্সার হয়েছে এবং তিনি একেবারে 4th স্টেজে মানে আর কদিন পরে মারা যাবেন। এভাবে খবর ছড়িয়ে দেওয়া হলো। এটা এক ধরনের ফ্রাস্ট্রেশন থেকে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু বাস্তবে দেখা গেল যে শেখ হাসিনার ক্যান্সার তো দূরের কথা, তিনি আরও শক্তিশালী হয়ে পড়েছেন। তো এরকম যখন সেনা শাসন নিয়ে বিভিন্ন আ ঠিক বুদ্ধিজীবী মহলে আলাপ আলোচনা হতো, আ তখন সবাই বলত যে, "না রে ভাই, এই সেনা শাসন সম্ভব না।" একটা সময় সেনা শাসন সারা দুনিয়াতে জনপ্রিয় ছিল। আমেরিকাই চাইতো সেনা শাসন হোক। বাংলাদেশেও হয়েছে এবং আমেরিকার হাত ছিল। যে কবারই সাময়িক ক্যু হয়েছে বাংলাদেশে